ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য দুটো নতুন ভূতের গল্প নিয়ে। তাহলে বেশি না কথা বলে চলো আজকের গল্প শুরু করা যাক। সালটা 2015 সাল। সঞ্জয়বাবুর মুখ থেকেই যা শুনেছি তাই আমি বলছি। তিনি তখন একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং অফিসের কাজে বনগাঁও গিয়েছিলেন। সঞ্জয়বাবু তখন একটি সরকারি প্রকল্পের কাজে বনগাঁও গিয়েছিলেন। কাজের জন্য কয়েকদিন সেখানে থাকতে হবে, তাই এক স্থানীয় লোকের সাহায্যে একটি পুরনো বাংলো ভাড়া নিয়েছিলেন। বাংলোটি বেশ বড় ছিল, তবে দীর্ঘদিন ধরে কেউ থাকেনি। এর দেওয়ালগুলোতে নীলচে রং আর বাড়ির চারদিকে বড় বড় গাছ। সঞ্জয়বাবু বাংলোতে এক অদ্ভুত নিস্তব্ধতা টের পান। স্থানীয়রা বলেছিলেন এই বাড়িটি অভিশপ্ত, রাতের বেলা এখানে কেউ থাকতে সাহস পায় না। কিন্তু সঞ্জয়বাবু এসব কুসংস্কার মানতেন না, তাই তিনি এসব কথা হেসেই উড়িয়ে দেন। প্রথম রাতেই কিছুটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেল সঞ্জয়বাবুর সাথে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ দরজার কাছে কারো পায়ের আওয়াজ শুনতে পেলেন তিনি। ধপধপ, যেন খালি পায়ে কেউ হাঁটছে। সঞ্জয়বাবু ভাবলেন হয়তো কুকুর বা বিড়াল হবে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই দরজায় আস্তে আস্তে ঠক ঠক শব্দ হতে লাগলো, যেন কেউ বাইরে দাঁড়িয়ে ধীরে ধীরে দরজায় আঘাত করছে। তিনি আলো জ্বালিয়ে দরজা খুলতে দেখেন কেউ নেই, অথচ বাড়ির সামনে ধুলায় একটা শিশুর ছোট ছোট পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, যা বাড়ির ভেতর থেকে বারান্দা পর্যন্ত গেছে। সারা শরীরে একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। সেদিন রাতের পর থেকেই বাড়ির পরিবেশ আরও অদ্ভুত হয়ে উঠল। সঞ্জয়বাবু রাতের ঘুমোতে গেলে বারবার অনুভব করত কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। একদিন তো স্পষ্ট দেখলেন একটা ছোট মেয়ে। তার সাদা পোশাক ময়লা হয়ে গেছে, চুলগুলো এলোমেলো, আর চোখ দুটো শূন্য, কোনো অনুভূতি নেই। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই বাতি নিভে গেল আর ঘরে এক অদ্ভুত পচা গন্ধ ছড়িয়ে পড়ল। তিনি ভয়ে চিৎকার করে লাইটের সুইচ টিপলেন, কিন্তু যেটা স্বাভাবিক, লাইট জ্বলছিল না। মুহূর্তেই সব কিছু নিস্তব্ধ। কেমন একটা ভারী চাপা অনুভূতি হলো, যেন কেউ তার শরীরে চেপে ধরেছে। পরদিন সকালে স্থানীয়দের কাছ থেকে জানা গেল বহু বছর আগে এই বাড়িতে একটা ব্যবসায়ী পরিবার বাস করত। তাদের ছোট মেয়েটি খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে মারা যায়। তার মা শোকে পাগল হয়ে যায় এবং পরে তার বাবাও আত্মহত্যা করে। এই থেকে বাড়িটি অভিশপ্ত হয়ে আছে। সঞ্জয়বাবু আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি ছেড়ে চলে যান। পরবর্তীকালে বাড়িটি ভেঙে ফেলা হয়, কিন্তু এখনও কেউ কেউ বলে রাত গভীর হলে সেখানে এক ছোট মেয়ের কণ্ঠ শোনা যায়, বাবা তুমি কোথায়? আশা করছি প্রথম গল্প আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। সালটা 2018 সাল। শুভম ও তার বন্ধুদের একটি অভ্যাস ছিল দুর্গাপূজার পর বা কোনো বিশেষ উপলক্ষে রাতে ঘুরতে বেড়ানো। সেদিনও ঠিক তেমনই পরিকল্পনা ছিল। রাত তখন প্রায় 1টা। তারা 4 জন বাইকে করে ঘুরছিল। রানাঘাটের কাছেই একটি পুরনো শ্মশান আছে, যেটা নিয়ে অনেক গল্প প্রচলিত। কেউ বলে ওখানে রাতে নাকি আত্মারা ঘোরাফেরা করে, কেউ আবার বলে একবার কেউ গেলে আর ফিরে আসে না। শুভমরা এসব কুসংস্কার বিশ্বাস করতো না। তারা মজা করার জন্য শ্মশানের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জায়গাটা ছিল নির্জন, শুধু কয়েকটা পুরনো গাছ আর দূরে একটা ছোট মন্দির। মন্দিরের সামনে বাতিটা মিটমিট করে জ্বলছিল। একদিকে গঙ্গা, অন্যদিকে একটি বিশাল বটগাছ, যার শিকড় মাটিতে ঝুলছিল। হঠাৎ তাদের মধ্যে একজন, রাহুল, মস্করা করে বলে, এখানে কেউ আছে? ঠিক তখনই বাতিটা হঠাৎ নিভে যায়। চারদিকে ঘন অন্ধকার ছড়িয়ে পড়ে। বাতাস বন্ধ হয়ে গিয়ে যেন একটা ভারী অনুভূতি নেমে আসে। শুভমের গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে
তারা দেখতে পায় এক লম্বা ছায়ামূর্তি ধীরে ধীরে বটগাছের নিচ থেকে বেরিয়ে আসছে। মূর্তিটা অস্পষ্ট, কিন্তু তার লালচে চোখ দুটো যেন জ্বলছিল। তার হাঁটার কোনো শব্দ হচ্ছিল না, কিন্তু বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছিল, পচা ফুল আর গঙ্গার জলে মিশে যাওয়া একটি দুর্গন্ধ। শুভমরা আতঙ্কে বাইকের দিকে দৌড়তে শুরু করলো, কিন্তু ঠিক তখনই তারা শুনতে পায় একটা কান ফাটানো একটা চিৎকার। আওয়াজটা যেন চারদিকে ভেসে যাচ্ছে। রাহুল বাইকে বসতে গিয়ে পড়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ তাকে ধাক্কা দিয়েছে মনে হলো, যেন একটা অদৃশ্য হাত তাকে টেনে ধরেছিল। তাদের মধ্যে সবচেয়ে সাহসী বিক্রম তাড়াতাড়ি গলায় থাকা মা কালীর লকেটটা বের করে মন্ত্র পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই ছায়ামূর্তি ধোঁয়ার মতো মিলিয়ে যায়।